পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি আনন্দ হচ্ছে আজকে বাউল ভাই, গিট্টু, আমার ভীষণ আনন্দ লাগছে। হ্যাঁ, আজকে আমরা একটা বিশেষ জায়গায় বেড়াতে যাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছি এখনই বলবো না, না না, সকলেই তোমরা পরে জানতে পারবে। হ্যাঁ, পারুল বাবু, এই নদীটার নাম কি? এই নদীটার নাম হলো পদ্মা। পারুল বাবু, ওই যে পদ্মা সেতু। এই তো আমাদের স্বপ্নের পদ্মা সেতু। আরে পারুল বাবু, আমরা কোথায় যাচ্ছি কিছুই তো বললে না। না না, এখনই তো বলবো না। তাহলে কখন বলবি? একটা বিশেষ জায়গায় যাচ্ছি। বিশেষ জায়গা? সেখানে গেলেই জানতে পারবে আমরা কোথায় আসলাম আর কেন আসলাম। রহস্য রহস্য ভাবতেছি। আমি এখনই তো বলবো না, সব বন্ধুদেরকেও বলবো না, আর তোমাকেও বলবো না, রহস্য থাকুক। বাউল ভাই, দেখো আমরা কোথায় এসেছি। পারুল বাবু, আমরা কোথায় এলাম? আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এসেছি। বুঝেছি বুঝেছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছি। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, অনেক ভালোবাসা আর শ্রদ্ধা। শ্রদ্ধা। কণ্ঠ মশাল চেতনা জেলে বাংলা
বাউল ভাই, পারুল, দেখো তো আমরা কোথায় এসেছি। কোথায় নিয়ে আসিলা আমাদের? আসলাম আমরা কোথায়? এই যে বাউল ভাই, পারুল শুনো, পারুলের মতো যখন ছোট্ট ছিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন তিনি এই বাড়িতেই থাকতেন, বুঝেছো? আমার খুব ভালো লাগছে এখানে এসে। বাল্যকালে এখানে থাকতেন? একদম, জি। ও, একটু ঘুরিয়ে দেখি। বাবা বাবা বাবা, কি সুন্দর বাড়ি। আমার ভীষণ আনন্দ হচ্ছে। আমারও। তোমাকে অনেক ধন্যবাদ আপু আমাদেরকে এখানে আনার জন্য। এই যে নদী, নদীর ঘাট, গ্রাম, এই গ্রামেই জন্ম নিয়েছিলেন বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাবা মায়ের আদরের নাম খোকা। আজ আমরা এসেছি খোকার জন্মস্থানে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ায়। বন্ধুরা, শুধু টেলিভিশন দেখলেই কিন্তু হবে না, আমাদের বইও পড়তে হবে। আমাদের দেশে কত বড় বড় লেখক কত বই লিখেছেন, তা আমাদের পড়তে হবে, জানতে হবে। যেমন দেখো এই বইটা। আজ 17ই মার্চ, আধুনিক বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। আর মাত্র 9 দিন পরেই 26শে মার্চ আমাদের জাতির রাষ্ট্র বাংলাদেশের জন্মদিন, স্বাধীনতা দিবস। শ্রাবণ নয়, বৃষ্টি নয়, কোমল পলিমাটি নয়, মেঘ নয়, শীত নয়, কুয়াশা নয়, এখন চৈত্র। এ মাস চৈত্র। চৈত্রের খড় সূর্য, পাথরের মতো শক্ত মাটি, আগুনের হলকায় কাঁপছে দিগন্ত। প্রকৃতি প্রস্তুত হচ্ছে নতুনের জন্য, বৈশাখের জন্য। বৃক্ষ মুকুলিত হয়ে উঠছে। 52-র 21শে ফেব্রুয়ারি থেকে 71-এর দিনগুলো শত শহীদের রক্তের সঙ্গে সমুদ্র সমান 30 লাখ মানুষের রক্ত, বাংলা মায়ের কোল ভিজে আছে সেই রক্তে। সেই রক্তেই লেখা 26শে মার্চ। আর বাংলাকে ভালোবেসে, বাংলার মানুষকে মুক্তির সংগ্রামে গ্রথিত করে, বাংলারই শত্রুদের হাত বুকের রক্ত দিয়ে বঙ্গবন্ধু লিখে গেছেন তার জন্মের নাম 17ই মার্চ। রক্তেরই বন্ধনে যুক্ত বাংলা ইতিহাসের এই দুটি তারিখ। বাঙালির স্বপ্ন যে মানবিক রাষ্ট্র, বাঙালির সংগ্রাম যে সেই রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে, আর সেই স্বপ্ন বাস্তবায়নের সংগ্রামে আজও বাংলার 56,000 বর্গ মাইল যে প্রতিদিন ভিজে উঠছে মানুষেরই রক্তে, সেই রক্ত ছুঁয়ে, সেই রক্ত মেখে আজ প্রভাতে আবার উঠেছে সূর্য, বঙ্গবন্ধুর জন্মদিনের সূর্য। আর এই সূর্য আমাদের আহ্বান করছে অন্ধকার থেকে আলোর দিকে, শৃঙ্খল থেকে মুক্তির দিকে, দুঃশাসন থেকে প্রকৃত প্রজাতন্ত্রের দিকে। সেই আহ্বান যদি আমরা সত্যিই শুনতে পাই, যদি সেই আহ্বানে আবার আমরা সত্যিই সাড়া দিয়ে উঠতে পারি 71-এর মতো, যদি সেই সাড়া আমাদের গ্রথিত করে আবার একই রণাঙ্গনে, তবেই বঙ্গবন্ধুর জন্মদিন হবে আমাদের জন্মদিন। ইতিহাসের মহানায়কের জন্মদিন, প্রকৃত প্রস্তাবে তার প্রতিটি মানুষেরই জন্মদিন। বঙ্গবন্ধুর জন্মদিন প্রতিটি বাঙালির জন্মদিন। আমাদের বাংলা মা হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছিলেন এই জন্মদিনটির জন্য, তার সবুজ আঁচলে এই সন্তানটিকে পাওয়ার জন্য। আপু, হ্যাঁ আপু, তুমি কি করছো? পারো দেখি দেখি, ও গল্পের বই পড়ছো? বাহ, জানো আমার গল্প শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ আমারও। রূপকথার গল্প। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে না, কোনটা কোনটা? কি যেন নাম, মা আমাকে পড়ে শোনায়। হ্যাঁ, একজন বীর পুরুষের গল্প। আমিও শুনেছি। শোনো, সমস্ত ডাকাত লোকদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে। খোকা তার মাকে রক্ষা করেছিল। আমার খুব ভালো লাগে।
আমি বারবার শুনি ওই কবিতাটা। বুঝেছো? হ্যাঁ গিট্টু, এটাও গল্প, তবে কল্পনা নয়, রূপকথা নয়, সত্যিকারের গল্প। হ্যাঁ, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা। তিনিও তো সমস্ত দুষ্ট লোকদের মেরে তাড়িয়ে আমাদের মা মানে মাতৃভূমিকে রক্ষা করেছিলেন, শত্রুদের হাত থেকে আমাদের এই প্রাণপ্রিয় বাংলাদেশকে উদ্ধার করেছিলেন। জি। পারুল, বাউল ভাই চলে এসেছে। আরে বাউল ভাই, তুমি? আসিয়া পড়িলাম। ঐতিহাসিক জায়গা, খুব আনন্দ লাগিতেছে। তুমি কি বই পড়িতেছ? জি। পারো 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 পারো। ঐতিহাসিক জায়গায় আসিয়া ইতিহাস শুনি এবারই ভালো লাগে, বুঝিয়েছ? ঠিক ঠিক, আমরাও শুনবো। চলো। চলো তুমি পড়ো। চলো তাহলে আমরা একটু পড়ি বইটা। পর্বতের ছবি কাগজে আঁকা যায়, মুছেও ফেলা যায়, কিন্তু বাংলার সিথানে যে দাঁড়িয়ে আছে হিমালয়, তাকে মুছে ফেলা যায় না। বঙ্গবন্ধুকেও মুছে ফেলা যাবে না, বঙ্গবন্ধুর স্বপ্নকেও নয়, তার সংগ্রামকেও নয়, তার অর্জনকেও নয়। কি এক আশ্চর্য বাঁশিওয়ালা, যুগ যুগ ধরে কাল ঘুম থেকে সারা বাংলার আবাল বৃদ্ধ বনিতাকে দারুণ আকর্ষণে ঘর থেকে উঠানে, উঠান থেকে পথে, পথ থেকে রাজপথে, শেষ পর্যন্ত রণাঙ্গনে নিয়ে গেল। কি আশ্চর্য বাঁশির সুর, মাথা ভরা ঘন কালো চুল আর কালো বাটের চশমা পরা। বিশাল বক্ষের এই মানুষটির কি যেন এক জাদুর টানে, তাঁর বাঁশির ভুবন ভোলানো মধুর তানে। হঠাৎ কৃষক কাজ ছেড়ে কাস্তে হাতে, মাথার ঘাম মুছতে মুছতে উঠে দাঁড়ালো। ছাত্র বই খাতা ছেড়ে বুক টান করে থমকে দাঁড়ালো। কুলবধূ গৃহকর্ম ছেড়ে ফিরে তাকালো। ভিক্ষুক ভিক্ষার ঝুলি ছুঁড়ে ফেলে দিয়ে এগিয়ে এলো। বৃদ্ধ কাঁপতে কাঁপতে লাঠি ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো। কিশোর কিশোরী হঠাৎ খেলা ছেড়ে দিয়ে উন্মুখ হয়ে তাকালো। যুবকের স্ফীত চোখ জল জল করে উঠল এ বাঁশির মোহনীয় সুরে। আর বাঁশিওয়ালার আকর্ষণে আবাল বৃদ্ধ বনিতা গণিকা ভিক্ষুক ভবঘুরে শিক্ষক শিল্পী কবি হেলে দুলে ধীরে ধীরে যেন মোহগ্রস্থের মতো এগিয়ে যেতে লাগলো। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি হবে, ভাবনাহীন ভাবে চলছে বাঁশিওয়ালার পিছে। নগর জনপদ গ্রাম গঞ্জ মহল্লা উজাড় করে একসাথে যেন মৃত্যু মিছিলে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার যন্ত্রণা, শত বছরের বঞ্চনা, ফল্গুর মতো বয়ে যাওয়া নীরব বেদনা, শত না পাওয়ার কান্না, নিজের প্রাপ্তি ফিরে পাবার বাসনা, সব কিছু একসাথে মিলে দাউ দাউ করে বুকের মধ্যে জ্বলে ওঠা উন্মাদনা নিয়ে বাঁশিওয়ালার পেছনে পেছনে চলতে চলতে একসাথে ঝাঁপ দিল গহীন সমুদ্রে। মৃত্যুর জন্য নয়, নতুন করে বাঁচবে বলে। এসো নবীন, যেমন প্রতিদিন স্নিগ্ধ শিশির কণা ধুয়ে দেয় সবুজ ঘাসের সমস্ত দিনের ধুলি, তেমনি কষ্টার্জিত বিজয় পতাকাকে হৃদয়ের ভালোবাসা আর কমনীয়তা দিয়ে ধুয়ে মুছে রাখি তর তাজা করে প্রতিদিন। এসো বাঙালি বীর, আঙুল কেটে রক্তের গন্ধ নিয়ে দেখো, খুঁজে পাবে দেশপ্রেমের দৃপ্ত শপথের অঙ্গীকার। ওই পবিত্র রক্তে ক্যান্সারের জীবাণু ঢুকতে দিও না, ওকে পুষ্টি দিয়ে মুক্ত বায়ু দিয়ে রাখো বিশুদ্ধ করে প্রতিদিন প্রতি মুহূর্তে। আমাদের দেশে কত গ্রামগঞ্জ, বড় ছোট কত শহর, কত রকম নাম,
সব নাম ছাপিয়ে ছোট্ট একটি গ্রামের নাম সূর্যের মতো জ্বলজ্বল করছে বাংলাদেশের ইতিহাসে, টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়ার সঙ্গে জড়িয়ে আছে আমাদের স্বাধীনতার স্বপ্ন দেখা একটি মানুষের নাম, শেখ মুজিবুর রহমান। তিনি জন্ম নিয়েছিলেন টুঙ্গিপাড়ায়। জাতির পিতা তিনি, বাংলার ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র তিনি। সেই নক্ষত্রের অক্ষরেই লেখা হয়েছে তাঁর জীবনের সারকথা, জয় বাংলা।
চলো এবারে আরেকটা বই পড়ি। অকুতোভয় মুজিব মন্ত্রীদের সামনে এগিয়ে গিয়ে তাদের হোস্টেলের ভাঙা ছাদের কথা এবং তা দিয়ে পানি চুইয়ে তাদের বই খাতা ও বিছানাপত্র সবসময় ভিজে নষ্ট হয়ে যাবার কথা বললেন এবং এও বললেন যে হোস্টেলের ছাদ মেরামতের ব্যবস্থা করা না গেলে তারা মন্ত্রীদের পথ ছাড়বেন না। অবশেষে মুজিবের কথা মতোই হোস্টেলের ছাদ মেরামতের খরচ হিসেবে শেরে বাংলা একে ফজলুল হক তার ঐচ্ছিক তহবিল থেকে 1200 টাকা মঞ্জুর করলেন হোস্টেলের নামে। ঘটনার অবশ্য এখানেই সমাপ্তি ঘটেনি। ডাক বাংলোয় ফিরেই উভয় মন্ত্রী এই সাহসী কিশোর ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করেন এবং পরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্লিপ পাঠিয়ে মুজিবকে ডাক বাংলোয় ডেকে নিয়ে তার সাথে আলাপ করেছিলেন। মন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী সান্নিধ্যে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব খুঁজে পান তার যোগ্য দীক্ষা গুরুর, আর গুরু খুঁজে পান এক যোগ্যতার শিষ্য। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি এমন একটি স্থানে যা আমাদের স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা দাঁড়িয়ে আছি ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসার সামনে। এই বাসায় থেকেই তিনি স্বাধীনতার বীজ বপন করেছিলেন। বন্ধুরা, আমাদের মাঝে আজ উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং এমন একজন ব্যক্তি যিনি বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখেছেন। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন শ্রদ্ধেয় হামিদ স্যার। এই পর্যায়ে আমরা তাকে সাথে নিয়ে এবং আমাদের অন্য ছোট্ট বন্ধুদের নিয়ে এই বাড়িটি ঘুরে দেখব। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি। এখানে
থেকে তিনি অনেক সভা করেছেন, অনেক লোকের সঙ্গে দেখা করেছেন, এখান থেকে তিনি রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন। চলো আমরা ভেতরে গিয়ে দেখি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু পরিবারের 7 সদস্য সবাই এখানে আছেন। বঙ্গবন্ধু, বেগম মুজিব এবং তার 5 সন্তান সবাই এখানে আছেন। এটা হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ির ভেতরে প্রবেশের জায়গা। 15ই আগস্ট 1975-এ যারা শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেকের ছবি এবং নামগুলো এখানে দেয়া আছে দুপাশে। এখানে বঙ্গবন্ধু বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে সভা করতেন। তিনি জাতীয় নেতা যারা ছিলেন তাদের সঙ্গে এখানে মিলিত হতেন। বিদেশ থেকে যারা আসতেন, বিশ্ব নেতা, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান তারা আসতেন, তাদের সঙ্গে তিনি এখানে সভা করতেন। আর এই ঘরটাই ছিল বঙ্গবন্ধুর মূলত বসার ঘর এবং অতিথিদেরকে নিয়ে তিনি এখানেই বসতেন। এটা ছিল বঙ্গবন্ধুর স্টাডি রুম বা পড়ার ঘর। এখানে তিনি পড়াশোনা করতেন এবং অনেকের সঙ্গে এখানে তিনি একান্তে বৈঠকও করতেন। এবং এই কক্ষ থেকেই তিনি স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন এবং এটা রেকর্ড করে পরে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে ওইটা প্রচার করা হয় পরে। টেবিলটা দেখছো, যেটা বঙ্গবন্ধুর পড়ার টেবিল ছিল, এই বইগুলোতে গুলি লেগেছিল। একটা খাতার মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম সংবিধান, যেটা হাতে লেখা হয়েছিল। পরবর্তীতে এটা ছাপা হয় এবং এটাও আমাদের একটা ঐতিহাসিক দলিল। এটা হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ির দোতলা এবং এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকোয়ারিয়ামটা, এটা শেখ রাসেলের নিজের অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়ামটা ঠিকই আছে, শুধু মাছগুলো বদল করা হয় এবং এটা রক্ষণাবেক্ষণ করা হয়। আর এখানে ওই বাড়ির যে সমস্ত জিনিসপত্র ব্যবহার হয়েছে, উপহার এসছে বিভিন্ন সময়, সেইগুলোকে এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। যেখানে খাবার খেতেন এটা সেই টেবিল এবং সেই ওনার ব্যবহৃত চামচ, প্লেট। সাইকেলটা ওইখানে যে সাইকেল দেখতে পাচ্ছ, হ্যাঁ, ওই সাইকেলটা হচ্ছে শেখ রাসেলের সাইকেল। এটাও ছিল বঙ্গবন্ধুর ভেতরে আমরা যেটাকে বলি লবি। এখানেই ঘরোয়াভাবে উনি যখন আলোচনা করতেন এখানে বসতেন তিনি সেই পরিবারে। এই যে ঘরটা আমরা দেখছি, এটা ছিল বঙ্গবন্ধুর শয়নকক্ষ। বঙ্গবন্ধু এবং বেগম মুজিব এখানে থাকতেন। তার পাশে আমরা কয়েকটা টেলিফোন দেখতে পাচ্ছি। এই টেলিফোনগুলো তখন ছিল, তিনি তখন সরকার প্রধান, রাষ্ট্রপতি, একদম বিছানার পাশে এরকম কয়েকটা টেলিফোন রাখা ছিল। এই ছবিগুলো হচ্ছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে তখন যে দুর্বৃত্তরা যারা ছিল তারা এসে এই বিভিন্ন ঘর তছনছ করেছে, লুটপাট করেছে, সব এলোমেলো করে ফেলে দিয়েছে বিভিন্ন জায়গায়। এখানে হলো সেই সমস্ত ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন তার পরনে এই পাঞ্জাবি ছিল, এই লুঙ্গিটা ছিল, এবং বঙ্গবন্ধুকে যখন টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয় তখন তার পরনে ওই পাঞ্জাবি ছিল এবং ওই যে একটা তোয়ালে দেখা যাচ্ছে, একটা গামছা দেখা যাচ্ছে, এই গামছাটা ব্যবহার করা হয়েছিল তাকে যখন গোসল করানো হয় মৃত্যুর পরে। এটা বঙ্গবন্ধুর কোট তিনি ব্যবহার করেছেন। এখানে বেগম ফজিলাতুন্নেসা মুজিব, তার ব্যবহৃত শাড়ি, বঙ্গবন্ধুর লুঙ্গি, বঙ্গবন্ধুর গেঞ্জি এখানে আছে। এইখানে বঙ্গবন্ধুর স্যান্ডেল এবং জুতো দেখতে পাচ্ছি আমরা। তার কলম, অন্যান্য জিনিসপত্র সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফুর রহমান এবং মা সায়রা খাতুন, তাদের ছবি দেখতে পাচ্ছি আমরা এবং কি চমৎকারভাবে দুজন বসে আছেন। বঙ্গবন্ধুর নাইট গাউন, মাঝে মাঝে রাতে এটা পরে তিনি আসতেন এবং ব্যবহার করতেন। এর পাশে বেগম মুজিবের দুটি শাড়ি, ওপরে কোরআন শরীফ দেখতে পাচ্ছি আমরা, নিচে বেগম মুজিবের ভ্যানিটি ব্যাগ এবং তার পাশে পানের বাটা। পানের বাটার কোনায় দেখো একটু ভাঙা আছে, ওটা কিন্তু গুলি লেগে এটা ফুটো হয়ে গিয়েছিল 75-এর 15ই আগস্ট। এইগুলো বঙ্গবন্ধুর লেখা চিঠি এবং জেল থেকে যে সমস্ত চিঠি পাঠানো হতো সেগুলো নমুনা। আবার নিচে দেখা যাচ্ছে যে এরকম দাগ দাগ করে দেখা যাচ্ছে, এখানে বঙ্গবন্ধু এমন কিছু লিখতেন যেগুলো তারা বাইরে পাঠাতে চাইতো না, সেগুলো আবার তারা কেটে ফেলতো। কেটে এইভাবে করে পাঠিয়েছে, সেভাবে এটা সংরক্ষণ করা হয়েছে। এই যে সিঁড়িটা আমরা দেখছি, এই সিঁড়িতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। তিনি এই দিক দিয়ে বেরিয়ে এসে যখন নামছিলেন,
এবং চিৎকার করে জিজ্ঞাসা করলেন, তোরা কী চাস আমার কাছে, তোরা কোথায় নিয়ে যেতে চাস? যখন চিৎকার করে উঠলেন বঙ্গবন্ধু, তো তখনই সিঁড়িতে নামার পথে ওনাকে গুলি করে। গুলি করার পরে এই সিঁড়িতেই বঙ্গবন্ধু পড়ে যান এবং এখানেই তিনি শহীদ হন। তার রক্ত এই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে নিচ পর্যন্ত চলে যায়। আমরা বঙ্গবন্ধুর বাড়িতে এসে যে বাড়িতে তিনি বসবাস করতেন সেটা দেখলাম। এটা এখন একটা স্মৃতি জাদুঘরের অংশ। আমরা এখন দোতলার ছাদে আছি। এখানে শেখ কামালের ঘর, এখানে বঙ্গবন্ধুর আবাসিক দপ্তর এখানে। তো আমরা যেটা দেখলাম যে বাংলার যে মহানায়ক, তার কত সাধারণ জীবনযাপন তিনি করতেন, এবং তাই না, মনে হয় না কত সাধারণ জীবনযাপন করতেন? বাড়িতে তেমন কিছুই চাকচিক্য নেই, কিছু নেই। তিনি এমনই মানুষ ছিলেন, অত্যন্ত সাধারণ মানুষ ছিলেন এবং সকল মানুষকে তিনি ভালোবাসতেন। তোমরা আরও জানবে এবং যত বড় হবে তত বেশি করে তার সম্পর্কে জানবে যে তিনি কত বড়, কত মহান এবং কত বড় মাপের মানুষ ছিলেন আমরা জানতে পারবো। আমাদের সৌভাগ্য যে আমরা এরকম একজন নেতাকে পেয়েছিলাম। আমরা মনে করি যে তিনি হারাননি, তিনি আমাদের মধ্যেই আছেন এবং তার যে আদর্শ, তার যে দীক্ষা, তার যে পথ চলা, সেটা আগামী দিনে আমাদেরকেও পথ দেখাবে এবং অনুপ্রাণিত করবে। চলো আমরা সবাই মিলে আমাদের জাতীয় স্লোগানটা দিই, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বলো, বাংলাদেশ চিরজীবী হোক।